আমরা শুরু করি। আসছেন? Yes, sir. যাক, থ্যাংক ইউ। আমরা কন্টিনিউ করতেছি যে ইনফরমেশন টেকনোলজি, যেটা আমাদের চ্যাপ্টার 2 আমাদের মূল সিলেবাস। তার এর আগে আমরা হার্ডওয়্যার দেখেছি, সফটওয়্যারটা আমাদের শেষ হলো। এখন হলো ডাটা রিসোর্স ম্যানেজমেন্ট। আমরা আজকে চেষ্টা করব এই দুইটা আজকে শেষ করে দিতে, যে ডাটা রিসোর্স ম্যানেজমেন্ট এবং টেলিকমিউনিকেশন এবং নেটওয়ার্ক। আর সামনের সুযোগ থাকলে আমরা অন্যগুলি দেখব। তো ডাটা রিসোর্স ম্যানেজমেন্ট সেটা হচ্ছে কি জিনিস, যেমন data resource management, data administration, or data resource management is an organizational function working in the areas of information systems and computer science that plans, organize, describe, and control data resource. তাহলে ডাটা আসলে ম্যানেজ বলতে আমরা বুঝি, যেমন আমরা ম্যানেজমেন্ট পড়েছি, এটা হলো ডাটা রিসোর্স ম্যানেজমেন্ট। আমার ডাটাটা যে আছে রিসোর্সটা ম্যানেজ করা, কিভাবে অর্গানাইজ হয়ে আমরা কিভাবে এটা ব্যবহার উপযোগী করা এবং ধরে রাখতে পারাটা। যেমন এখানে বলতেছে, আমরা যদি এই জিনিসটা জানি তাহলে আমরা বুঝতে পারবো ম্যানেজমেন্ট অফ ডাটা রিসোর্স, computer using organization, and understand the key data management concept and application of business information system. তো ডাটা রিসোর্স ম্যানেজমেন্ট এভাবে বলা যায়, দেখেন যে ডাটা রিসোর্স ম্যানেজমেন্ট, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, এটা কোন জায়গাটা হয়, এটা লেয়ার গুলি বলছে ডাটা রিসোর্স ম্যানেজমেন্টে। এখানে তিনটা লেয়ার। একটা হচ্ছে, এটা হলো প্রিন্সিপাল অফ ইনফরমেশন সিস্টেমের আমার 7th এডিশন থেকে নেওয়া আপনার। এখানে হলো লাস্টের লেয়ারটা দেখেন, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, ডাটা অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে হলো প্রথমটা উপরেরটা একদম, এটা হলো ডেটা অ্যাডমিনিস্ট্রেশন, শুধু ডেটা। আরেকটা হচ্ছে ডেটা প্ল্যানিং, আর নিচেরটা হলো ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু বড়। তাহলে দেখেন, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন ডাটা, এটা হলো ডাটা, সেটা উল্টো হয়েছে, এটা হবে ইয়াতে, বুঝছেন? যাক, এটা তিনটা ব্যাপার। এখানে ডাটা অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে, এখানে কি করে, ডেভেলপ এনফোর্স পলিসি গভর্নিং ডাটা ওনারশিপ এন্ড অ্যাক্সেস। এই ওনারশিপটা কি, ডাটার মালিক যারা, ওটা মানে যেমন আমার অর্গানাইজেশনের যে ডাটা আছে সেটার ওনারশিপ কার, অর্গানাইজেশন। এখন মনে করেন যে এটার ভিতরে আবার ডিপার্টমেন্ট ওয়াইজ যে ডাটা দিয়ে আছে তার ওনারশিপ পুরাটা আমার অর্গানাইজেশন হলেও এখানে কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু কিছু ওনারশিপ কেমন ডিফারেন্সিয়াল হয়। যেমন হলো আপনি এইচআর এর ডাটা, সেই ডাটাটা কিন্তু অর্গানাইজেশনের সম্পদ, কিন্তু এটা সবার জন্য কিন্তু অ্যাভেলেবেল না। আবার কিছু আছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটা এমআইএস, এটা কিন্তু মেজর জিনিসটা সবার জন্য অ্যাভেলেবেল, সবাই সেটা ব্যবহার করতে পারে, সবাই কাজ করতে পারে। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, স্যার বলেন। আলহামদুলিল্লাহ। না, ওই যে একটা সিএর একটা ক্লাসে ঢুকছিলাম। জি জি, আমি পরে বলবো না, আমরা ওই ইয়েটা তো পেয়েছি। জি জি, ভাই, আসসালামু আলাইকুম। জি 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 জি, জি ওয়ালাইকুম, জি জি জি, সরি। তো তারপর দেখেন, কন্ডাক্ট ডাটা রিসোর্স রিকোয়ারমেন্ট প্ল্যানিং, ডেভেলপ অ্যান অর্গানাইজেশনাল ডাটা আর্কিটেকচার, এটা হলো ডাটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। দেন হলো ডাটা প্ল্যানিংটা কি, প্রিপেয়ার স্ট্র্যাটেজিক এন্ড টেকনিক্যাল ডাটাবেস প্ল্যান, আইডেন্টিফাই অপরচুনিটিস এন্ড ডাটা শেয়ারিং এন্ড ডাটাবেস অ্যাপ্লিকেশন। এগুলো কিন্তু আলাদা আলাদা এক একটা কিন্তু প্রফেশন।
এই যে এক একটা পার্ট, যেমন ডাটা অ্যাডমিনিস্ট্রেটর একজন হতে পারে, হ্যাঁ, ডাটা প্ল্যানার একজন হতে পারে, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর একজন হতে পারে। এগুলো কিন্তু আলাদা আলাদা এক একটা প্রফেশন, এবং এগুলোর প্রতি আলাদা আলাদা কিন্তু ডিগ্রি আছে। যেমন ক্ষেত্রে কিন্তু মানে ডিগ্রি গুলো আছে, এবং এটা এক একজন স্পেশালাইজড হতে পারে। যেমন আমরা ফর এক্সাম্পল, আপনি বিএসসি বা এমএসসি পড়ার পর আপনি যদি একটা লাইনে যেতে চান, আপনাকে ওই সাইডে যাওয়ার জন্য। আবার যেমন একজন এমবিবিএস পাস করার পর ডাক্তার হয়, এমবিবিএস হয়ে গেল, ওটা শুধু এমবিবিএস ডাক্তার, কিন্তু উনি কিন্তু এফসিপিএস করে ওনার কিন্তু আলাদা লাইনে যায়। কেউ এক একটা যেটার দিকে বিশেষজ্ঞ হয়। তো ওই রকমের এখানেও কিন্তু প্রত্যেকজন আলাদা আলাদা আমার এই যে প্রত্যেকটার জন্য আলাদা ডিগ্রি আছে, আলাদা প্রফেশন, আলাদা কাজ, তবে একটার সাথে রিলেটেড। হলো ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে কন্ডাক্ট এ ডাটাবেজ ডিজাইন প্রসেস, এই লেভেলে হয়। কন্ডাক্ট এ ডাটাবেজ ট্রেনিং এন্ড ক্যাপাসিটি প্ল্যানিং, এস্টাবলিশ এন্ড মেইনটেনিং এ ডাটা ডিকশনারি, ইভ্যালুয়েট এন্ড সিলেক্ট ডাটাবেজ সফটওয়্যার। এই লেয়ারে এই কাজগুলি হয়। ডাটা রিসোর্স ম্যানেজ, এই সবগুলি সমন্বয় কিন্তু আসলে ডাটা রিসোর্স ম্যানেজমেন্ট। এখানে আমরা এই ডাটা রিসোর্স ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা জানবো যে টেকনিক্যাল ফাউন্ডেশন অফ ডাটাবেজ ম্যানেজমেন্ট, ডাটাবেজ, ডাটার কনসেপ্ট, স্ট্রাকচার ডেভেলপমেন্ট। আমরা জানবো ম্যানেজিং ডাটা রিসোর্সে, ডাটা রিসোর্স ম্যানেজমেন্ট, কি কি ধরনের ডাটাবেজ আছে, ডাটা ওয়্যারহাউস কাকে বলে, ডাটা মাইনিং কাকে বলে, ট্রেডিশনাল ফাইল প্রসেস কিভাবে হয়, ডাটাবেজ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ কেমন। এইগুলি এখানে আমাদের মেজর লার্নিং হিসেবে আমাদের এই চ্যাপ্টারে আমরা দেখবো। মেজর টাইপস অফ ডাটাবেজ, ডাটা ওয়্যারহাউস মাইনিং, এটসেট্রা এটসেট্রা। এই হলো এই চ্যাপ্টারের। এখন আমরা দেখি একটু ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, DBMS, এটাকে বলে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। The system software for creating and managing database. তাহলে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, একটা সিস্টেম সফটওয়্যার ফর ক্রিয়েটিং এন্ড ম্যানেজিং ডাটাবেজ। ডাটাবেজকে ম্যানেজ করার জন্য এই সিস্টেম সফটওয়্যার, সেটাই হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। The database management system provides users and programmers with a systematic way to create, retrieve, update, and manage data. এই সিস্টেমের মাধ্যমে ডাটা ক্রিয়েট করা, এখানে ধরে রাখা, আপডেট করা এবং ম্যানেজ করার কাজগুলি এটার মাধ্যমে করে। এখানে দেখেন চিত্রে বলেছে যে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে কি কি জিনিস আছে। এখান থেকে বাম দিকে আমরা যদি দেখি, আমার অ্যাপ্লিকেশন, ডাটা অ্যাপ্লিকেশন, অন্যান্য ম্যানেজমেন্ট, ইউজার, তারা কি করতেছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। এখানে ডিফাইন করা আছে রেকর্ড, কোয়েরি, ডাটাবেস দিচ্ছে। স্টোরেজ এরিয়া, এখানে ভিতরে আমার ডাটা স্টোর করা আছে। এখন হলো রেশনাল ডাটাবেস। এই ডাটাবেস, অনেক ধরনের ডাটাবেস গুলো আছে, যেমন একটা হলো রেশনাল ডাটাবেস, হেরিকেরাল ডাটাবেস, ফ্ল্যাট ফাইল ডাটাবেস, অবজেক্ট ডাটাবেস। এই সবগুলোর সমন্বয়ে আমার ডাটাবেস স্টোর করা হচ্ছে ডাটা। এই স্টোর থেকে ডাটাবেস ম্যানেজমেন্টে কাজ করতেছে। যেমন আমরা যদি সিম্পলি ধরি, আপনি এটিএম বুথে ঢুকে আপনারা যখন কার্ড ঢুকাচ্ছেন, ঢুকানোর সাথে সাথেই কিন্তু আপনি যখন আপনার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি পাসওয়ার্ড দেওয়ার পর সাথে সাথে ওই ডাটাটা, ওইটার ইনফরমেশনটা ওই ব্যাংকের যে সার্ভার আছে, সে সার্ভারের ভিতরে ঢুকে গিয়ে সে কিন্তু ওখানে সার্চ করা শুরু করে। কয়েক মিলি সেকেন্ডের ভিতরে সার্চ করা শুরু করে দেয়, হ্যাঁ আপনার এটা ঠিক আছে। তখন ওখান থেকে আপনি এখন মনে করেন যে আপনি কিন্তু সাথে সাথে করতেছেন, বা আমরা সাথে সাথেই করতেছি, কিন্তু এর ভিতরে কিন্তু কাজ হয়ে গেছে। সে কিন্তু সিস্টেমে ঢুকে ওই সার্ভারের সাথে ঢুকে ওখান থেকে আপনার তথ্য নিয়ে এসেছে একদম উইদিন মিলি সেকেন্ডে। আনার পর আমি যখন ইনপুট দিলাম, ফর এক্সাম্পল আপনি এখন 10,000 টাকা উঠাতে চাচ্ছেন, আপনি 10,000 দিলেন। এখন মনে করেন যে আপনার অ্যাকাউন্টে এমন হলো 10,000 টাকা নাই। এখন যদি এখান থেকে 10,000 এক্সিকিউশন হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাকাউন্টে যে শর্ট পড়তেছে, সেটা কিন্তু ব্যাংকে কখনোই এটা সম্ভব না। আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে আপনি কখন ওডি হয় ব্যবসায়িক অ্যাকাউন্টে হয়, কারেন্ট অ্যাকাউন্টে হয়, কিন্তু সেভিং অ্যাকাউন্টে নরমালি মাইনাস হয় না। তো দেখা যায় আপনি কি হলো,
যখনই আপনি চাপ দিলেন 10,000 টাকা আপনি উইথড্র করতে চাচ্ছেন, সাথে সাথে ইনফরমেশনটা কিন্তু সার্ভার থেকে ওখান থেকে আপনাকে কিন্তু দেখবেন আপনাকে ডিনাই করবে, যে বলবে যে সাফিসিয়েন্ট ব্যালেন্স নাই, হ্যাঁ, নট সাফিসিয়েন্ট ব্যালেন্স। মানে কি আপনি দেখবেন কার্ডটা বের হয়ে আসছে, এই যে কমান্ড দেওয়া আছে। এখন এই কিন্তু কি করলো, যে ডাটাবেজে ঢুকছে সিস্টেমে, ঢোকার পর সেখান থেকে ওই কমান্ড যেটা আপনার এখানে আপনি ইয়া করলেন, সেটা ওখান থেকে আইসে এক্সিকিউশন হয়ে গেল। যদি এমন হতো এটা 5,000 হতো, তখন কিন্তু সাথে সাথে আপনার ওখানে দেখতো হ্যাঁ ঠিক আছে 5,000 নিয়ে নিতে পারবে, সাথে সাথে আপনার কিন্তু 5,000 বের হয়ে আসতো। এটা কি করলো, যে এই যে এটিএম কার্ডের যে ইনফরমেশনটা এটা কোথায় গেল, সেটা কিন্তু ডাটা স্টোরে চলে গেল। এখানে কিন্তু ডাটাবেজ ম্যানেজমেন্টের কাজ হচ্ছে। এখানে ডিফাইন আছে, রেকর্ড আছে, কোয়ারি দেয়। কোয়ারি মানে এই যে ডাটাবেজ ম্যানেজমেন্টের কাজ কি, ডিফাইন করা, রেকর্ড, তারপর কোয়ারি, আপডেট, ম্যানেজ ডাটা, এই সব ডাটাবেজে সবসময় আপডেট হচ্ছে। যেমন আপনি যে 5,000 টাকা যদি উঠাই নিয়ে আসেন, তাহলে আপনার ব্যালেন্স যা আছে সেই ব্যালেন্সটা ওখানে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। অ্যাকাউন্টের সাথে সাথে কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে যে আপনার ওখানে ক্রেডিট হয়েছে। আপনার পাশাপাশি মোবাইলে মেসেজও আসতেছে যে ফ্রম ইউর অ্যাকাউন্ট ডেবিটেড টাকা এত। আর ওখানে কিন্তু অ্যাকাউন্ট এত টাকা কমে যাচ্ছে, ব্যালেন্স কমে যাচ্ছে। এই ব্যালেন্স শুধু এখানেই না, ওভারঅল ব্যাংকের ব্যালেন্সের সাথে কমে যাচ্ছে। ব্যাংকের যে টোটাল যে ডিপোজিট, সেই ডিপোজিট থেকে কমে গেছে। শুধু তাই না, ডিপোজিট আবার দুই ধরনের, একটা হলো লো কস্ট, একটা হলো নো কস্ট। এটা জানেন যারা ব্যাংকের ইয়াতে আছেন। তো দেখা যায় যে ওইখানে কিন্তু এটা আবার সিস্টেম থেকে এমআইএস এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এমআইএস এ দেখা যাচ্ছে যে নো কস্ট ডিপোজিটের, নো কস্ট মানে যেটা লো কস্ট, নো কস্ট একটা, আর একটা হচ্ছে হাই কস্ট। হাই কস্টটা হলো বেশি দেওয়া, যেটা যেমন এফডিআর বা অন্যান্য জিনিসগুলি, সেগুলি এখানে দেখেন ডাটাবেজে কাজ করে। এরপর দেখেন যে ফান্ডামেন্টাল কনসেপ্ট, ডাটাবেজের ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে a conceptual framework of a several level of data has been derived that differential among different groups, element and data. Thus, data may be logical, organized into character, fields, record, file, and database. Just reading can be organized into letter, word, sentence, etc. তার মানে বিভিন্ন ধরনের জিনিস হতে পারে ডাটাবেসটা। ডাটাবেসটা বলতেছে এক্সাম্পল অফ দিস লজিক্যাল ডাটা এলিমেন্ট আর, এখানে দেখেন ধরনের ডাটা, example of the logical data element of information system. Note especially the examples of how data field, record, file, and database related. কিসের সাথে কি যাবে রিলেশন, এখানে দেখেন মনে করেন যে হিউম্যান রিসোর্স ডাটাবেস, এটার সাথে কি যুক্ত আছে, পেরোল ফাইল গুলি যুক্ত আছে। পেরোল তো আমরা জানি যে স্যালারি, এবং বেনিফিট ফাইল যুক্ত আছে। বেনিফিট মানে স্যালারির বাইরে অন্যান্য বেনিফিট আছে, পিএফ আছে, গ্র্যাচুইটি আছে, বৈশাখী ভাতা আছে, বোনাস আছে, ঈদ বোনাস আছে, পারফরমেন্স বোনাস আছে, আদার্স অ্যালাউন্স আছে। হ্যাঁ, ব্যাংক গুলোর ভিতরে, সরকারি ব্যাংক গুলোর ভিতরে আবার ইয়ে আছে যে লাঞ্চ সাবসিডি আছে, প্রতিদিন 200 টাকা করে আপনি লাঞ্চ অ্যালাউন্স, আপনি অ্যাটেন্ড করলেই 200 টাকা লাঞ্চ অ্যালাউন্স পাবেন। এই জিনিসগুলো আদার্স বেনিফিট। এরপরে অন্য অন্য আছে, তারপরে হলো এটা কোথার সাথে যুক্ত দেখেন, সিম্পলি রেকর্ড। এখানে রেকর্ড 1, রেকর্ড 2 ইত্যাদিতে সাজানো হয়েছে। নাম থাকবে, আর স্পেসিফিক নাম আছে, তার একটা কোড আছে, প্রত্যেকের কিন্তু একটা পার্সোনাল নাম্বার আছে, যারা এগুলোর ভিতরে যুক্ত, স্যালারি কত, তারপরে হলো এই ধরনের এই যে জিনিসগুলা, এটা হচ্ছে ডাটা, লজিক্যাল ডাটা এলিমেন্ট। এলিমেন্ট গুলো কি কি, একটা হচ্ছে ফাইল, রেকর্ড, তারপরে ডাটাবেস, এই রিলেটেড অন্যান্য তথ্যগুলি এটার সাথে যুক্ত, লজিক্যাল ডাটা এলিমেন্ট। যেমন হলো ডাটা মে বি লজিক্যালি অর্গানাইজড ইনটু, যে অর্গানাইজ করে কিভাবে, থাকবে, ফিল্ড থাকবে, রেকর্ড থাকবে, ফাইল থাকবে। এটা কিন্তু ফিল্ড আর এটা কিন্তু ফাইল, এবং এইটার মিলেই হবে ডাটাবেস। এর ভিতরে সব থাকবে, যেমন সমস্ত ইনফরমেশন গুলো। ক্যারেক্টার কাকে বলে, এই যে মনে এই যে জানি, এই যে ক্যারেক্টার, ফিল্ড, এগুলো আবার নিচে সবটাই আলাদা করে দেওয়া আছে। ক্যারেক্টার কাকে বলে, ফিল্ড কাকে বলে, রেকর্ড কাকে বলে, ফাইল কাকে বলে, ডাটাবেস কাকে বলে। ক্যারেক্টার হচ্ছে এইটা, যেমন মোস্ট বেসিক লজিক্যাল ডাটা এলিমেন্ট ইজ ক্যারেক্টার, which consists of the single alphabetic, numeric and other symbol. ঠিক আছে, এটাকে আমরা কিন্তু শুনছি যে বিট অর বাইট,
বিট, হ্যাঁ, এটা কি হয় যে 8টা এখানে আছে, এই যে দেখেন যে বিট কাকে বলে, বাইট কাকে বলে। বিট হচ্ছে বাইনারি ডিজিট, যেটা হচ্ছে 0 or 1, সেটা হচ্ছে বিট। আর বাইট কাকে বলে, 8 বিট মিলে হয় একটা বাইট। যদি বলে 10 বাইট, তার মানে 8 8 64, 64 ইয়া থাকবে ওখানে। দেখেন এই যে বাইট, 8 bits make a byte, each letter of symbol number 8 to এত। তাহলে এখানে দেখেন যে কিছু কিছু লজিক্যাল ইয়া দিচ্ছে, এখানে কি বলে, এই যে বাইট 8টা মিলে, এই যে এখানে তো 8টা বিট আছে, মিলে একটা বাইট হয়েছে, এই যে 0 1 1 0 0 এত। তারপর এখানে এই রকমের টার্মস অফ স্টোরেজ ক্যাপাসিটি, স্টোরেজ যে আমরা করি, এই স্টোরেজের ক্যাপাসিটি গুলি কেমন হয়। যেমন আমরা দেখি 1 বিট, হ্যাঁ, এটা মানে আমরা বি দ্বারা ডিনোট করি, যেমন 0 or 1, এটা হলো বিট। 8 বাইট, হ্যাঁ, 1 এটা মানে হচ্ছে 1, 8 বিটস মানে 1 বাইট। বাইটকে আমরা আমরা বলি না মেগাবাইট পার সেকেন্ড, বড় বি দ্বারা ডিনোট করা হয়। 1000 বাইটস, এটা কিন্তু এটাকে হচ্ছে কিলোবাইট, এটা আমরা কেবি বলি। আবার 1 মিলিয়ন বাইটস, এটা হচ্ছে মেগাবাইট, এমবি বলি। আমরা তো মনে করি এগুলা তো একদম ছোট হয়ে যাচ্ছে। 1 বিলিয়ন বাইট, এটা হচ্ছে গিগাবাইট। আমরা নরমালি এটা জিবি বলতে, যেমন 64 পেন ড্রাইভ, যেটা 64 জিবি কমন জিনিস। তো এটা আমরা জিবি নরমালি বেশি, মেগা তো আসলে বেশি ছোট। তো 1 বিলিয়ন বাইটস মিলে হচ্ছে 1 গিগাবাইট, যেটা আমরা জিবি বলি। আর 1 ট্রিলিয়ন, সেটা হচ্ছে টেরাবাইট। 1 ট্রিলিয়ন বাইটস হচ্ছে টেরাবাইট, এটার মানে হচ্ছে টিবি বলি আমরা। তারপর দেখেন বাইনারি আর্থমেটিক। আমরা জানি বাইনারি জিনিসটা হচ্ছে 0 আর 1। এখানে একটা বলছে যে আর্থমেটিক, ছোট্ট একটা জিনিস দেখাইছে বাইনারি আর্থমেটিকে, এটা কেমন হয় দেখেন। এরকমের যদি সাজানো হয়, যেমন 1 1 0 1 1 0 0 1, এর মানে হচ্ছে এখান থেকে দেখেন এই 1 মানে হচ্ছে 1 মাল্টিপ্লাই 2 হচ্ছে আমার বাইনারি যে 2 যে ডিজিট, ওইটারই। তাহলে হলো ওইটা 0, এটার মানে 0 ঘরে আছে, 0তে আছে, এটার মানে হচ্ছে 1। তারপরে এইভাবে সাজাইয়া লাস্টে দেখেন এইটা কোন ঘরে আছে, 1 2 7, 1 2 3 4 5 6 7, 1 2 7 এ আছে 12 টোটাল। এখানে এটার এটার টোটালিটি গুলো যোগ করলে হয় আসলে এই সংখ্যাটা, মানে হচ্ছে এটা যদি বাইনারি সংখ্যা হয়, এটার মানে হচ্ছে 217। এখানে কিন্তু বের করছে। এরপর হলো ফিল্ড। ফিল্ড কাকে বলে? The next higher level of data is field or data item. Field consists of grouping of related character. Example, the grouping of the alphabetic character. The person name, may for name field typically first name, last name, middle name, ইত্যাদি। এটা ফিল্ড। এই ফিল্ডে কি ঢুকানো যাবে, এটা বলতেছে একটা গ্রুপ আমরা যখন করি তখন যে এই জিনিসগুলো হচ্ছে ফিল্ড। দেন হলো এমপ্লয়ি স্যালারি অফ অ্যান অ্যাক্টিভিটি ইত্যাদি ফিল্ড। তাহলে ফিল্ড নরমালি আমরা বলি যেখানে আমরা যে ডাটা ইনপুট করি, যেমন এখানে বলছে একজনের নাম যদি হয়, তার ফার্স্ট নেম, সেকেন্ড নেম, থার্ড নেম, অ্যাড্রেস, হ্যাঁ, তার সিটি কোথায়, জিপ কোড কোথায়, ইত্যাদি এই ফিল্ডে আমরা তথ্যটা দিচ্ছি। এরপর হলো রেকর্ড। রেকর্ড মানে তো তথ্য। All of the fields used to describe the activity, the entity are grouped for their record. মানে এই ফিল্ড গুলোর সমন্বয় আসলে যেসব তথ্যগুলি দেওয়া হবে সেটাই হচ্ছে রেকর্ড। Record represent collection of attributes that describe a single instance of an entity. তাহলে রেকর্ডটাকে কি প্রেজেন্ট করে, যে এই সম্পর্কে সার্বিক তথ্যগুলাই প্রেজেন্ট করতেছে। এক্সাম্পল হিসেবে বলতেছে একজনের যদি পেরোল রেকর্ড হয়, সেখান থেকে আমরা জানবো হুইচ কনসিস্ট অফ ডাটা ফাইল ডিসক্রাইবিং তার নাম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, অথবা আমাদের হবে হলো এনআইডি নাম্বার, অথবা তারপর থাকবে তার ইটিন, হ্যাঁ, এই জিনিসগুলি। আর যেহেতু স্যালারি, তার কি হবে
যে ওখান থেকে ডিডাকশন হবে ট্যাক্সের অঙ্ক, তো পিন থাকবে, এনআইডি থাকবে, রেট অফ পে, কি হারে পে পায়, তারপর এই ধরনের জিনিসগুলো আসলে রেকর্ড, এই সব মিলে হলো রেকর্ড। রেকর্ডের ভিতরে আবার কি আছে দেখেন, প্রাইমারি কি আছে, আর একটা আছে কোনটা জানেন, পুরোটাই পড়া লাগবে। আচ্ছা, ফিক্সড লেন্থ রেকর্ড, যে একটা ফিক্সড contains a fixed number of fixed length data file, যেখানে ওই জিনিসটাই দিতে হবে এই রকমের, যে ফিক্সড লেন্থ দৈর্ঘ্য যতটুকু, ভেরিয়েবল লেন্থ যেখানে আপনি বাড়াতে পারেন বা কমাতে পারেন। Each record of an employee file describe a specific employee, আলাদা আলাদা করে। Normally the first file of the record is used to store type of unique identified record। গেল, unique identifier is called the primary data। তা বলতেছে যে প্রথম যে ফিল্ড আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার, ওটা দেখে বোঝা যায় যে এটা অমুক জিনিস, তো সেটাকে আবার বলে প্রাইমারি কি। Various value of primary key can be anything that will serve the uniquely identified the instance, the entity। আচ্ছা, এক্সাম্পল হিসেবে বলতেছে, if we want to uniquely identify a single student from a group of related students, we could see a student ID number as a primary ID। তাহলে আইডি নাম্বারটা হচ্ছে যেমন আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আপনার সি এর, সেটা হচ্ছে আপনার প্রাইমারি নাম্বার। এই নাম্বার দিয়ে আপনি কিন্তু, আর এখন যে ক্লাস করতেছেন এখানে আপনার যে রোল নাম্বারটা হচ্ছে প্রাইমারি নাম্বার। as long as no one shared the ইত্যাদি ইত্যাদি। এখানে আমাদের এইভাবে বুক করা হচ্ছে। দেখেন প্রাইমারি কি হচ্ছে প্রপোর্শন কি, শর্ট কি, যেমন প্রোডাক্ট আইডি যেটাই হোক আইটেম হিসেবে দিচ্ছে, তারপরে হলো কোথায় ব্লক করা হচ্ছে, স্কিম ইজ ডিফারেন্ট, ইত্যাদি ইত্যাদি প্রোডাক্ট আইডি আছে। এরপর হলো ফাইল। ফাইল কাকে বলে? গ্রুপ অফ রিলেটেড রেকর্ড ইজ এ ডাটা ফাইল। তাহলে এ গ্রুপ অফ রিলেটেড record is a data file. When the independent of any other file related to it, a single table may be referred to as the file, flat file. That a single table টাকে বলা হয় flat file। এই ফাইল অনেক ধরনের আছে। As a point of accuracy, the flat file may be defined either narrowly or more broadly। আচ্ছা, strictly speaking, the flat file database should consist of nothing but data and decimal। আচ্ছা, তো এই গেল ফাইল। ফাইল মানে তথ্যের সমন্বয় যেটা, সেটা হলো ফাইল। এবার হলো ডাটাবেস। ডাটাবেসটা is an integrated collection of a logically related data element। এটা হলো বেসিক কথা। এই কথাটা যদি মাথায় থাকে আর বাকি আরো কিছু সাথে লিখলি, একটা চিত্র দিয়ে, তাহলে ডাটাবেস হয়ে গেল। ডাটাবেসটা কি? ডাটা, আর ওই আমরা যে উপরে দেখছিলাম ওটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর এটা হলো ডাটাবেস। ডাটাবেস ইজ ইন্টিগ্রেটেড কালেকশন অফ লজিক্যালি রিলেটেড, লজিক্যালি একটার সাথে একটা রিলেটেড, লজিক্যালি রিলেটেড ডাটা এলিমেন্টস। যেমন একজন এমপ্লয়ি, তার নাম, তার পার্সোনাল নাম্বার, তার ন্যাশনাল আইডি, তার ইটিন, তার ঠিকানা কোথায়, কবে জয়েন করছে, তার বেসিক কত, তারপরে সে এখন কোন পজিশনে আছে এবং সর্বশেষ প্রমোশন কবে হয়েছে, ইত্যাদি জিনিসগুলো। এটা তার স্যালারির টোটাল কত, বেসিক কত, অন্যান্য কত, পাশাপাশি এখানে ডিডাকশন কত, ইত্যাদি। এটা হচ্ছে তার যে একটা লজিক্যালি রিলেটেড, একটার সাথে একটা। এই ধরনের যে এই ডাটাবেস is an integrated collection of logically related data elements। এখানে দেখেন যে এটা হচ্ছে the data storage, data application storage। এটা বোঝাচ্ছে যে কি হচ্ছে, some of the entities and relationship the simplified electronic utility database, not few of the business application that access the data of database। আচ্ছা, এখানে কি বলতেছে, database contains of data elements, describe entities and relationship among entities।
কার সাথে কার রিলেশন, এবং এখানে বলতেছে ইলেকট্রিক্যাল ইউটিলিটি ডাটাবেজ একটা, সেই ডাটায় কি আছে দেখেন, বিলিং মানে এটা হলো ইলেকট্রিসিটির জন্য, যেটা মেন প্রসেস, সার্ভিস স্টার্ট স্টপ, মিটার রিডিং এর ইস্যু, বিলিং আছে, যেমন বিলিং হলো এন্টিটি, এন্টিটি মানে কাস্টমার, যেমন আমরা যে ইলেকট্রিক বিল আছে এখানে কিন্তু স্পেসিফিক একটা নাম্বার আছে, ডিমান্ড নাম্বার আছে, ঠিকানা আছে, কত ইউনিট ব্যবহার করা হয়েছে সেগুলা, ওই যে উঠে গেল হলো মিটার রিডিং, কাস্টমারকে মিটার নাম্বার, বিল এরিয়া, পেমেন্টের স্ট্যাটাস, মিটার রিডিং ইত্যাদি। তারপরে মিটার রিডিং আসতেছে বিল কাস্টমারের দেওয়া হয়েছে, কবে দেওয়া হয়েছে, পেমেন্ট দেওয়া হয়েছে না আগেরটা পেমেন্ট দেওয়া হয়েছে, আমরা কিন্তু দেখি যে বিলে মাঝখানে লেখা থাকে গত মাসে এটা কবে দেওয়া হয়েছে। এই যে একটা ডাটাবেজ ইউজ করা, এখানে বলতেছে এখানে কার কোনটা রিলেশনশিপ, কার সাথে কের কি, এবং এর এই এন্টিটিটা কে, সেটাকে আইডেন্টিফাই করা হচ্ছে এখানে ডাটাবেজ। এই ডাটাবেজটার মালিক কে। দেন হলো ডাটাবেজের স্ট্রাকচার। Database structure, the relationship among the many individual data elements stored in the database are based on the several logical data structure or model. এই গেল এটা। এখানে বলতেছে দেখেন, database management system is designed to use a specific data structure, provide end users with quick, easy access to inform storage in database. Five fundamental database structure হচ্ছে পাঁচটা ফান্ডামেন্টালি। একটা হচ্ছে হেরিকেরিক্যাল, মানে এটা যে যে পজিশনের মতো হয়। তারপরে হলো নেটওয়ার্ক, রেশনাল, অবজেক্ট ওরিয়েন্টেড, এবং হলো মাল্টি ডাইমেনশনাল মডেলস। এই পাঁচটা হচ্ছে ফান্ডামেন্টাল ডাটাবেজের স্ট্রাকচার। এখানে এরকমের যে প্রথমটার হচ্ছে এই স্ট্রাকচারটা এইরকমের, যে মনে করেন একটা ডিয়ার হেড, তার আন্ডারে দুইটা, এর আন্ডারে দুইটা, এরকমের। এক্সাম্পল অফ থ্রি ফান্ডামেন্টাল ডাটাবেজ স্ট্রাকচারটা গেল। দেন হলো নেটওয়ার্কটা হয় এই রকমের, আর্কিটেকচার না হেরিকেরিক্যাল ডাটাবেজ গেল উপরেরটা, নেটওয়ার্কটা হচ্ছে এইটা, নেটওয়ার্কের মতো, যে দেখেন নেটওয়ার্কের মতো, যে ডাটাবেজটা নেটওয়ার্কের মতো সেটা হলো নেটওয়ার্ক ডাটাবেজ। তারপর হলো রেশনাল ডাটাবেজ। রেশনাল মানে database that can be perceived as a set of table manipulated according with relation data is database close। মানে এই এটার সাথে রিলেটেড ডেটা যেটা হচ্ছে রেশনাল, যেটার সাথে যেটা যুক্ত, যেমন ডিপার্টমেন্ট এমপ্লয়ি টেবিল মিলে, যেমন হচ্ছে ডিপার্টমেন্টের এই যে দেখেন এটা আকাল বলছে ডিপার্টমেন্ট এ, আবার এখানেও দেখেন ডিপার্টমেন্টে, এর সাথে এটার লিঙ্ক এমপ্লয়ি টেবিল ডিপার্টমেন্টাল, এটা কিন্তু ডিপার্টমেন্টের ডাটা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি, এই এমপ্লয়ি গুলো আবার এই ডিপার্টমেন্টের পার্ট। হলো নেটওয়ার্ক ডাটাবেজ। নেটওয়ার্কটা আমরা উপরে যে চিত্রটা দেখলাম, এবং নেটওয়ার্ক ডাটাবেজ হচ্ছে এ ডাটাবেজ দ্যাট রানস ইন দ্য সার্ভার ইন দ্য নেটওয়ার্ক and is available to authorized user। authorized user মানে যাকে ইউজ করার জন্য অ্যাক্সেস দেওয়া হয়েছে, যাকে অথরাইজ করা হয়েছে, অন্য ইউজার ইউজ করতে পারবে না। যেমন এক একটা সফটওয়্যার আছে, যেমন মনে করেন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার হতে পারে, যিনি এন্ট্রি দিবেন তার কিন্তু রিপোর্টিং এর দরকার নাই, অতএব রিপোর্টিংটা দেখবে টপ লেভেল, আর যিনি এন্ট্রি শুধু এন্ট্রি দিবে, রেকটিফাই করতে পারবে ওই কাজটা। আবার এইটাকে যে মনে করেন এমন হলো কোড পরিবর্তন করা, কোডে ভুল করে ফেলছে, কোডটা পরিবর্তন করে আর এক কোডে যাবে, সেটা কিন্তু যে এন্ট্রি দিবে তার হাতে থাকা উচিত না, এটা হবে আরো দুইটা উপরের লেয়ারে থাকবে, জাস্টিফিকেশন থাকবে কেন ভুল করে, এটা ইন্টেনশনাল করলো কিনা। এখানে কিন্তু অথরাইজের ইস্যু আছে। For a database of network user address, a database organization method that allows for data relationship in a net link from। রিলেশনটা নেট লিঙ্ক ফর্মে দেখানো হয়। তারপরে এটা গেল হলো নেট, এবার অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড মানে একটা স্পেসিফিক অবজেক্টকে কেন্দ্র করে, যেমন হলো an object
database is a database management system in which information is represented in the form of object as used in object-oriented program. Object database are different from the rational database. Rational এর চাইতে এটা একটু অন্যরকম। যেমন এখানে বলতেছে ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট হচ্ছে কাস্টমার থাকবে, তার ব্যালেন্স দেখবে, ইন্টারেস্ট দেখা যাবে। অপারেশন হবে, সে ডিপোজিট করবে, উইথড্র করবে, এবং এটা ওনারশিপ হচ্ছে কাস্টমার। এটা হচ্ছে ইনহেরিয়েন্স। আচ্ছা, এটা হলো চেকিং অ্যাকাউন্ট অবজেক্ট, সেভিং অ্যাকাউন্ট অবজেক্ট। এখানে মনে করেন যে চেকিং এ কি আসতেছে, লিমিট। যে মনে করেন যে আমি যখনই ডেবিট কার্ডটা ঢুকালাম, সাথে সাথে আমার সিস্টেমে ঢুকে দেখবে যে আমার লিমিট কত। এমন হতে পারে যে আপনি এর আগে 3 বার টাকা উঠাইছেন, এখন আবার উঠাইতে গেছেন, ওটা কিন্তু লিমিট আছে, এতবারের বেশি উঠাতে পারবেন না, এত টাকার বেশি উঠাতে পারবেন না। তখন কিন্তু এখানে দেখবে আমার চেক করবে অ্যাকাউন্টে। এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড। মানি মান্থলি ইত্যাদি ইত্যাদি। তারপরে সেভিং অ্যাকাউন্টে একইভাবে নাম্বার অফ উইথড্রল কতবার করলেন, কোয়ার্টারলি স্টেটমেন্ট নিলেন ইত্যাদি। What is object-oriented database with example? An object-oriented database is organized around object rather than the action and data rather than the logic. এখানে আসলে object oriented মানে একটা নির্দিষ্ট অবজেক্টকে এক্সাম্পল হিসেবে মাল্টিমিডিয়া রেকর্ড of an rational database can be definable data object as opposed to an alphabetic value. আচ্ছা, এখানে বলতেছে multimedia record in a rational database can be defined as data object as opposed to alphabetic value. তার মানে এখানে আমার একটা মাল্টিমিডিয়া রেকর্ডে সেখানে আর অ্যালফাবেটিক ভ্যালু আর আসতেছে না, আজ দেখাচ্ছে আমার মাল্টিমিডিয়ার মধ্যে অবজেক্ট আসলে বোঝাচ্ছে যে একটা অবজেক্টকে কেন্দ্র করে, অবজেক্ট ওরিয়েন্টেড। ডাটাবেস অবজেক্ট as any define object database. আচ্ছা, তারপর এখানে আসছে যে হোয়াট আর দা ফোর অবজেক্ট ইন এ ডাটাবেজ। একটা ডাটাবেজের একটা অবজেক্ট থাকে, সেই অবজেক্ট গুলা কি বলতেছে, এটা ডাটাবেজ অ্যাক্সেস 10 এ আছে। একটা টেবিল থাকবে, কোয়েরি থাকবে, ফর্ম থাকবে, তারপর রিপোর্ট হবে। এই চারটা, এটা হলো ডাটাবেজের স্পেসিফিক বেসিক অবজেক্ট। এই চারটা, এই যে টেবিল আছে, তারপরে এখানে ফর্ম আছে, এই টেবিল, এখানে ফর্ম, এখানে কোয়েরি, ডাটাটা কোয়েরি হচ্ছে, তারপর রিপোর্ট বের হচ্ছে। হলো multi-dimensional data model. Multi-dimensional data model is designed to solve complex queries in real time. এটা হচ্ছে অনলাইনে রিয়েল টাইমে কোনো কমপ্লেক্স কোয়েরির জন্য, কমপ্লেক্স মানে অনেকগুলো লজিক একসাথে কাজ করবে, সেটার জন্য যে ডাটাবেস সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, অনেকগুলি ডাইমেনশন এখানে আছে। The multi-dimensional data model is composed of logical curve, measures, লেভেল ইত্যাদি ইত্যাদি, মানে বিভিন্ন জিনিস হতে পারে। এখানে দেখেন যে একসাথে অনেক জিনিসগুলো আসবে, মাল্টি ডাইমেনশনাল। Simplicity of the model is inherited because the definition of object in real world. এখানে প্রথম ইয়ে হয়ে গেছিল, যে ওয়াইফাই চলে গেছিল। যেমন একটা আমার সেল হলো, এই সেলটা কোন রিজনের থেকে হলো, কি করলো,
তারপরে আমার বিগত সালের সাথে এটা কম্পেয়ার করা, আমার এটার বাজে আমার এইটা এটা যে সেল হলো এত টাকার হইছে, এটার বাজেট আমার কত ছিল, বা আমার বাজেটেড সেল কত ছিল, ভেরিয়েন্স বের করা, সব একসাথে এখানে লজিক্যালি আসা। এটাই হচ্ছে আসলে এখান থেকে বলা হচ্ছে যে এটার নাম হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ডাটা মডেল, এবং এই ডাটাবেজ এটা। তারপরে হচ্ছে মাল্টি-dimensional database is a type of database that a optimized of data warehouse and online analytical processing, এটা OPAP বলে application। তারপর evaluation of database structure, এই database structure evaluation করে, evaluation হিসেবে বলা হয় ধরেন এখানে বেসিক তিনটা, যদি হলো বেশি, কিন্তু ডাটাবেজ কয়টা আছে, কিন্তু বেসিক তিনটার ভিতরে বেসিক কাজ হয়, এটা হচ্ছে হেরিকেরিক্যাল, নেটওয়ার্ক, রিলেশন। এখানে হলো ইভ্যালুয়েট করা যে রিট্রাইভ অ্যালগরিদম, তারপর রিট্রাইভ অ্যালগরিদম সিম্পল, এটা সিম্পল, এই যে রেশনালটা সিম্পল, আর এটা হলো কমপ্লেক্স, আর এটাও কমপ্লেক্স। ডাটাবেসটাকে ডেভেলপ কিভাবে করে? ডাটাবেস অ্যাপ্লিকেশন development is the process of obtaining real world requirement analysis। এটা আসলে আমার যতটুকু দরকার রিয়েল ওয়ার্ল্ডে, যখন দরকার, বিজনেস ওরিয়েন্টেড, বিজনেসে যে ধরনের দরকার সেভাবেই ডেভেলপ করা হয় ডাটাবেস। আমার যেমন লাগবে তেমনই, আমার যে এক একটা ইন্ডাস্ট্রি, এক একটা কোম্পানির জন্য এক এক ধরনের, ইন্ডাস্ট্রি বেস হবে এটা ডাটাবেস ডেভেলপমেন্ট ক্ষেত্রে। এখানে যদি দেখা যায় ডাটাবেস ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটা ডাটাবেসটা কিভাবে ডেভেলপ করে লাইফ সাইকেলটা এখানে বলছে এরকমের। প্রথমে দেখেন যে আমার যে কি দরকার, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, আমার কি লাগবে সেটা হচ্ছে আমি চিন্তা করবো যে আমার কি লাগবে। এরপরে ডাটাবেস ডিজাইন, ওইটার আলোকে আমার ডিজাইন করা হবে ডাটাবেসটা। এরপর ইভ্যালুয়েশন এন্ড সিলেকশন করার পর লজিক্যাল ডাটাবেস ডিজাইন করা, ফিজিক্যাল ডাটাবেস, একটা লজিক্যাল একটা ফিজিক্যাল করা, তারপরে ইমপ্লিমেন্টেশন অফ ডাটাবেস, ওইটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করা, এখানে ডাটাটা লোড করা মানে আপনি ইচ্ছা করলেই তো একটা এক্সিস্টিং কোম্পানির ডাটা যখন আর একটা ডাটাবেজ নেবেন, আপনাকে কিন্তু ওখান থেকে আনতে হবে। এই জন্য পাশাপাশি যখন একটা সফটওয়্যার ব্যবহার হয়, পাশাপাশি কিন্তু আরো একটা সফটওয়্যার প্যারালালি ব্যবহার করা হয়, যে ওইটার অনেক সময় বাগ থাকে, শিখতে সময় লাগে। তো এই জন্য পাশাপাশি করে আস্তে আস্তে লজিক্যালি ওইটা ইউজার ফ্রেন্ডলি হওয়া, পাশাপাশি যে সঠিক ডাটাটা লোড যেন হতে পারে, এই ডাটা লোড হয় এবং হবে টেস্টিং এন্ড পারফরমেন্স টিউনিং, টেস্টিং করা, পারফরমেন্স দেখা। এরপরে ডাটা অপারেশন এন্ড মাইনিং, সেখানে অপারেশন হবে। এরপর পর্যায়ক্রমে আমার আবার গ্রোথ হবে কোম্পানির, আবার আমার চেঞ্জ হবে, গ্রোথ চেঞ্জ সেটাকে আবার অ্যাকসেপ্ট করে নিয়ে ওই যে নতুন করে ভার্সন আসবে, প্যাচ দেওয়ার পর আবার নতুন করে হচ্ছে। এইটা একটা ডাটাবেস যেটা আমার ডেভেলপ করার লাইফ সাইকেল। এরপরে আছে দেখেন ডাটা ডিকশনারি আছে একটা। ডাটা ডিকশনারি কি? যে ডাটাবেস ম্যানেজমেন্ট catalog or dictionary containing metadata. Metadata মানে data about data, dataর data, metadata. A data dictionary relates on the specific database software component, manage a database of data definition, which is metadata about the structure, data element, and other characteristics of an organization database. এখানে দেখেন নিউ ডাটা ডিকশনারি হিসেবে এখানে বলতেছে আর্কিটেকচার, এটা ওরাকল এরিয়া, জুম ইন, ইন্টারনাল ওয়ার্কিং করেছে। এখানে ডাটা ডিকশনারি মানে এখানে কি কি আছে, কোয়েরি, আর্কিটেকচার, প্লাগইন, ডাটা ডিকশনারি এক্সটার্নাল এপিআই এর মাধ্যমে যুক্ত করা হয়েছে, স্টোরেজ ইঞ্জিন,
তারপরে ডাটা ডিকশনারি ইন্টারনাল এপিআই এর মাধ্যমে এই এক্সটার্নাল ডিকশনারির সাথে যুক্ত করেছে। হ্যাঁ, আমরা হয়তো গভীরে যাওয়ার দরকার নেই এটা। এরপর দেখেন ডাটাবেস ডেভেলপমেন্ট এখানে এই যে প্রথমে কি করে আমার যে ডেভেলপমেন্ট করার যে প্রসেসটা, এই ডাটাবেস ডেভেলপমেন্ট ইনভলভ ডাটা প্ল্যানিং, ডাটাকে প্রথম প্ল্যানিং করে, and database design activities and data model support business process। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু বিজনেস প্রসেসের সাথে সাপোর্ট করতে হবে। সাপোর্ট বিজনেস প্রসেস আর ইউজ টু ডেভেলপ database that meet the information needs for user। ইউজারের যেটা দরকার হবে সেটা অনুযায়ী, যেমন এখানে দেখেন 1 নম্বরে ডাটা প্ল্যানিং, এখানে কি করে ডেভেলপ এ মডেল অফ বিজনেস প্রসেস, একটা প্রসেসে মডেল করা এর হচ্ছে কি এন্টারপ্রাইজ মডেল আর বিজনেস প্রসেস উইথ ডকুমেন্টেশন। এরপর 2 এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এন্ড স্পেসিফিকেশন লাগবে, ডেফিনেশন অফ ইনফরমেশন নিড অফ এন্ড ইউজার অফ বিজনেস প্রসেস। বিজনেস প্রসেসে এন্ড ইউজারের দরকার, এখানে কি করতেছে description of users need may be represented in a natural language or using the tools of a particular design methodology। এর পরের ধাপ হচ্ছে conceptual design। এই conceptual design কি করে express all information requirements in the form of a high level model। সেটার কাজ কি conceptual data model often express a entity রিলেশনশিপ মডেল। এর পরের ধাপটা হচ্ছে লজিক্যাল ডিজাইন করা হয়। লজিক্যাল ডিজাইনটা কি যে ট্রান্সলেট দ্য কনসেপচুয়াল মডেল, এই যে কনসেপচুয়াল মডেল আমরা ঠিক করলাম, ডিজাইন করলাম একটা কনসেপ্ট, সেটাকে লজিক্যাল ডিজাইন করা, ট্রান্সলেট ওইটাকে ট্রান্সলেট করা টু কনসেপচুয়াল মডেল ইনটু এ ডাটা মডেল অফ এ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কি করে লজিক্যাল ডাটা মডেল দ্যাট ইজ rational, network, multi-dimensional or object-oriented model, এখান থেকে যেটা এটার জন্য প্রযোজ্য সেটা চুজ করার পর তারপরে ফিজিক্যাল ডিজাইন করা হয় পঞ্চম ধাপে। ফিজিক্যাল ডিজাইনটা কি ডিটারমাইন দ্য ডাটা স্টোরেজ স্ট্রাকচার এন্ড অ্যাক্সেস মেথড, কার কতটুকু অ্যাক্সেস করবে, কতটুকু যেতে পারবে, এটার মানে হচ্ছে ফিজিক্যাল ডাটা মডেল স্টোরেজ রিপ্রেজেন্টেশন এন্ড অ্যাক্সেস মেথড। এটা হচ্ছে আমাদের ডাটাবেস ডেভেলপমেন্ট করার যে প্রসেসটা। আর লজিক্যালটা এক্সাম্পল হবে লজিক্যাল ফিজিক্যাল ডাটাবেস ভিউ এন্ড দ্য সফটওয়্যার ইন্টারফেস অফ একটা ব্যাংকিং সার্ভিসে লজিক্যাল ফিজিক্যাল ভিউটা কিভাবে হয় দেখেন এখানে আমার এখান থেকে দেখি লজিক্যাল ইউজার ভিউ হচ্ছে ডাটা এলিমেন্ট এন্ড রিলেশনশিপ নিড ফর চেক সার্ভিস ইনস্টলেশন লোন প্রসেস, একটা লোন প্রসেস যেগুলা প্রাইভেট ব্যাংক গুলা লোন টোন গুলা সব সেন্ট্রালি হয়, সেন্ট্রালি প্রসেস হয়, আর গভর্নমেন্ট ব্যাংক গুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ এবং ওর ভাগ করে দেওয়া আছে, যেমন হচ্ছে এক একটা লেভেল পর্যন্ত ধরেন 1 কোটি পর্যন্ত এমডি দিতে পারে, এটার জন্য বোর্ডে যেতে হয় না। আবার মনে করেন একজন জিএম 40-50 লক্ষ টাকা লোন দিয়ে ফেলতে পারে, এটার জন্য তার কারো পারমিশন লাগে না, সেই অথরিটি। যেমন আজকে আমি একটা 20 লাখ টাকা একটা লোন সাইন করে দিচ্ছি, তো সে ইয়ে হয়ে যাচ্ছে যার যার পাওয়ার অনুযায়ী। তারপরে একজন ব্রাঞ্চ ম্যানেজার লেভেল অনুযায়ী সব কিন্তু ডিসেন্ট্রালাইজ করা আছে। ওইখানে দেখা যে এটা যদি আমরা সেন্ট্রালি হয় সফটওয়্যার বেস হয়, তখন কিন্তু ডাটাবেস থেকে আমার লজিক্যাল ইউজার ভিউ এখান থেকে দেখবে, চেক করা হবে আর কতটুকু দেখার বিষয়। হলো ডাটা এলিমেন্ট এন্ড রিলেশনশিপ, তারপরে সফটওয়্যার ইন্টারফেস, ফিজিক্যাল ডাটা ভিউ। আচ্ছা এখানে আমাদের দেখেন কি করছে, এখানে হলো ব্যাংকের ডাটাবেসটা আছে এখানে সার্ভারে লাস্টেরটা, এর উপরেই দেখেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা, এর উপরে হচ্ছে ব্যাংকিং সার্ভিস ডাটা মডেল। এটা হলো কি ব্যাংকের তো অনেকগুলি সার্ভিস আছে, সার্ভিস অনুযায়ী তার আলাদা আলাদা মডিউল আছে। এইখান থেকে কি করতেছে একটা হচ্ছে চেকিং এন্ড সেভিং ডাটা মডেল, এখান থেকে চেকিং অ্যাপ্লিকেশনটা ঢুকানো আছে এবং সেভিং অ্যাপ্লিকেশন। আর এখানে ইনস্টলমেন্ট লোন ডাটা মডেল, এরপর ইনস্টলমেন্ট লোন অ্যাপ্লিকেশন, মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন সমন্বিত করে এখানে ব্যাংকিং সার্ভিসের ডাটা মডেলটা তৈরি করা হয়েছে। সেটা আবার একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পার্ট,
সেটা আবার কোথায় আছে? ব্যাংকের যে ওভারঅল ডাটাটা আছে সেই ডাটার ভিতরে আছে, ডাটা সার্ভারে আছে। ম্যানেজিং ডাটা রিসোর্স, ডাটা রিসোর্স কিভাবে ম্যানেজ করা যায় অনেক করা আছে। এখানে আমরা শর্ট করে যদি দেখি, এটা হচ্ছে একটা ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটি। তারপরে apply information system technology to managing data resource meet need of business stakeholder। এখন বিজনেসের যেভাবে দরকার সেইভাবেই এটা ম্যানেজ করতে হবে। and data from internal operation and from external environment, data from internal operation and from external environment। যেমন আমার মনে করেন এখন যে সার্ভারে কোনো ডাটা লাগে, আমি যদি অথরাইজ হই আমি কিন্তু এখনই অনলাইনে ঢুকে ওই তথ্য আমি দেখতে পারবো, কিন্তু এটা আনঅথরাইজ কেউ পারবে না। এবং যার যতটুকু এই ডাটাবেসটা ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে নরমালি আমাদের যে সবগুলো ইয়েতেই কিন্তু এখন কিন্তু একটা পজিশন আছে, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার। ওনার দায়িত্বে আইটি ডিপার্টমেন্ট থাকে। সে এখানে সবকিছু লজিক্যালি ঠিক করে যে কার কতটুকু অ্যাক্সেস, কে কত কি করবে, এবং সেটা কিন্তু তার অথরিটির মাধ্যমে পারমিশন নিয়ে করতে হয়। এখানে ডাটা ফ্রম ইন্টারনাল অপারেশন মানে আমি ভিতরে কতটুকু ডাটা ব্যবহার করব এবং কতটুকু এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে করব। ইচ মাউস ক্লিক জেনারেট ফ্রেশ পিস অফ ডাটা অ্যানালাইসিস ইজ ক্লিক কম্পিটিটিভ ডাটাবেস। এটা হলো এখানে দিয়া বলছে এটা যে অনেক সময় দেখেন আপনি আমাদের ইয়া থাকে একটা যদি এখানে পেজ ওপেন করেন ইন্টারনেটে, তো দেখা যায় আবার আমার অনেক সময় যে আরেক পেজ ওপেন করা, যে রিফ্রেশ করার পর সেই পেজ মনে করেন যে ডিলিট হয়ে যায়, মুছে গেল, আরেকটা পেজ ওপেন করা। এখন আমার হয়তো লজিক এমন দেওয়া থাকে যে প্রত্যেক, এটা কিন্তু আবার কনফিগারেশন ঠিক করা যায় যে ওই যে ইয়াতে গিয়ে যে আমি এক একটা ক্লিক দিলে নতুন নতুন একটা পেজ ওপেন হবে, অথবা এমন হতে পারে যে আমার পেজটা ওপেন হবে কিন্তু একটার ভিতরে আমি এখানে ক্লিক দিয়ে দিয়ে যেতে পারবো, আর আলাদাও হতে পারে। তো এখন এখানে যে আমি যে প্রত্যেকটা মাউস ক্লিকে আমার যে এক একটা পেজ ডাটা আসবে বা রিফ্রেশ হবে, এটা লজিক গুলা ঠিক করা হবে এই যেখানে 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 যে অ্যাসাইন পারসন ডাটা রিসোর্স ম্যানেজমেন্টের ভিতরেই সব ডিফাইন থাকবে। মানে ডাটাটা কিভাবে ইউজ করবে, কারা করবে, এটা কিভাবে থাকবে, লজিক্যাল ফিজিক্যাল সবকিছু ডাটা রিসোর্স ম্যানেজমেন্টে ডাটাটা কিভাবে সুরক্ষা থাকে, ম্যানেজমেন্টের কাজে লাগে, সেই জিনিসগুলোই দেখার বিষয়। এখানে টাইপস অফ ডাটাবেস, ডাটাবেসের টাইপস গুলা কি এখানে চিত্র আকারে বলছে যে continuing development information technology and its business application have resulted in evolution of several major types of database। এই যে ইনফরমেশন টেকনোলজি দিন দিন পরিণত মানে পরিবর্তন হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে, যুগের তালে তালে সবকিছু পরিবর্তন হচ্ছে, সেই অনুযায়ী এই রকমের ডাটাবেস অনেকগুলি পরিবর্তন আসছে। এইখানে এটা বলছে এক্সাম্পল অফ সাম অফ দ্য মেজর টাইপ অফ ডাটাবেস used by organization and end user যারা ব্যবহার করে। যেমন এখানে দেখেন যে distributed database on intranet and other network, distributed database, এটা distributed database। এখানে আমাদের পিসি আছে, end user database এটা আরেকটা, এখানে নেটওয়ার্ক সার্ভার আছে, সেই সার্ভার থেকে ডাটা ওয়্যারহাউস আছে, ডাটা মার্ট, operational database of the organization, then হলো external database on the internal and online service, online service। তাহলে এখানে নেটওয়ার্ক সার্ভারের সাথে সংযুক্ত এগুলি, এবং ক্লায়েন্ট পিসির সাথে সংযুক্ত যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস এবং ইউজার ডাটাবেস। অপারেশনাল ডাটাবেস, এই ডাটাবেসটা আসলে অপারেশনের কাজে লাগতেছে, সেটাই যেমন store detailed data needed for support the business process and operation of the company। তাহলে কোম্পানির যে অপারেশন বা প্রসেসে এই ডাটাবেসটা ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে অপারেশনাল ডাটাবেস। এখানে দেখেন ডাটা ওয়্যারহাউস থেকে এখানে এন্টারপ্রাইজ
সার্ভারের মাধ্যমে এখানে আমার অপারেশনাল ডাটা আসতেছে, ওয়ার্কিং গ্রুপ সার্ভার আলাদা এখানে বসে কাজ করতেছে, এইটা হলো অপারেশনাল ডাটাবেজ। তারপরে দেখেন ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ, এই যে ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ কোনটা, যেটা আমরা এখানে দেখছিলাম, এই যে এটা বাম পাশেরটা, এটা হলো ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ। সেটা হচ্ছে এইটা, যে many organization replies with distributed copies of the database. Distributed database can reside network server on the World Wide Web on corporation and external and other company। এখানে দেখেন এই ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, সেটা নিজের কাছে থাকতে হবে সেটা না, সেটা কিন্তু ভাড়া করা ইয়াতে বাইরে থাকতে পারে, আমার ক্লাউডে থাকতে পারে। এখানে দেখেন নেটওয়ার্কে ডাটাবেস ম্যানেজারের মধ্যে নেটওয়ার্কের মাধ্যমে আসতেছে ডাটাবেস ম্যানেজার, ডাটাবেস ম্যানেজার, ডাটাবেস ম্যানেজার, এবং এটা হলো আমার ক্লাউডে আছে, ওখান থেকে আপনি ম্যানেজ করতেছেন। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস এখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে ক্লাউডিয়া থেকে। এক্সটার্নাল ডাটাবেস যেটা হলো বাইরের, access to a wealth of information from external database is available for a fee from commercial online service with or without charge for many in the World Wide Web. এটা হলো FREE হবে, ফ্রি। নিচে গেছে, ছোট করতে হবে, ছোট করে দে। আচ্ছা, এখানে দেখেন যে এক্সটার্নাল ডাটাবেস, এই যে ডান পাশের চিত্রটা, তারপরে ডাটা সিস্টেম, এটা কি সিস্টেম দিচ্ছে, ওয়ার্ল্ড ওয়েবে প্রোভাইড দ্য endless variety of hyperlink pages, multimedia ইত্যাদি ইত্যাদি কত কথাবার্তা। দেখেন এক্সটার্নাল অবজেক্ট ওরিয়েন্টেড, এক্সটার্নাল কানেকশন দিয়া এখানে লিংকের মাধ্যমে ইম্পোর্ট হচ্ছে এক্সটার্নাল ডাটাবেস। দেন হচ্ছে hypermedia database। hypermedia database এটা hypermedia database consist of hyperlink cases of multimedia। এখানে টেক্সট থাকতে পারে, গ্রাফিক থাকতে পারে, ইমেজ, ভিডিও ইত্যাদি ইত্যাদি। তারপরে ডাটাবেস ওয়্যারহাউস কাকে বলে? এই ডাটাবেস ওয়্যারহাউস স্টোর ডাটা, যেখানে ওয়্যারহাউস জানি যেখানে জিনিসপত্র রাখা হয়, তাহলে এখানে ডাটা যেখানে রাখা হয়, স্টোর ডাটা have been extended from the various operation external other database organization। মানে যেখানে ডাটাটা রাখে ওখান থেকে, মানে আসলে বিশাল বড় সার্ভার, ডাটাবেজের সার্ভার, এটা ডাটা ওয়্যার হাউসের মতো কাজ করে। তারপরে হচ্ছে দেখেন, it is central source of the data that have been clean, transform, catalog ইত্যাদি business from data mining, online, physical, এত ইত্যাদি। এখানে আছে যে ডাটা ম্যানেজমেন্ট হচ্ছে অ্যানালাইসিস, স্টোর, এন্টারপ্রাইজ ওয়্যারহাউস, ডাটা মার্ট, মেটাডেটা ডিকশনারি, সব মিলে এটা হলো, এটা বলতে দ্য কম্পোনেন্ট অফ কমপ্লিট ডাটা ওয়্যারহাউস সিস্টেম। এটা হচ্ছে ডাটা ওয়্যারহাউস সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো আছে সেই ফুল সেটটা হচ্ছে এটা। এখানে হলো যে ডাটা ওয়্যারহাউসে কি কি জিনিস থাকে, কম্পোনেন্ট গুলো এখানে বলতেছে। ডাটা warehouse and its data mart sub all data that have been extracted from the various operational database for business analysis, market research, decision support, and data mining application। তাহলে এই যে ডাটা ওয়্যারহাউস, তার যে অ্যাপ্লিকেশন কি কি, এই যে বাম পাশের গুলো অ্যাপ্লিকেশন, ডান পাশের গুলো ডাটা মার্ট, এখানে ফাইন্যান্স, মার্কেটিং, সেল, একটা গ্রুপ, অ্যাকাউন্টিং, এরা করতেছে, ব্যবহার করতেছে। অ্যাপ্লিকেশন কি কি আছে, ইআরপির মাধ্যমে এখান থেকে তথ্য আসতেছে, যেমন এই তথ্যগুলো এখানে এসে ডাটা ওয়্যার হাউসে যুক্ত হচ্ছে। ইআরপি, ইনভেন্টরি কন্ট্রোল, লজিস্টিকের মাধ্যমে আসতেছে, বিভিন্ন ভাবে পার্চেজিং,
সিআরএম, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ইত্যাদির মাধ্যমে এখানে ডাটা ওয়্যারহাউসটা পূর্ণ হচ্ছে। সেইগুলো আবার বিভিন্ন লেয়ারে বা বিভিন্ন ভাবে এটা ব্যবহার হচ্ছে। এই হলো ডাটা ওয়্যারহাউসের। স্যার স্যার বলেন। স্যার এই যে ইআরপি স্যার ইআরপিতে যে আমরা ডেটা ওয়্যারহাউসটা দেখলাম স্যার, হুম। স্যার এখানে যে ইআরপি ইনভেন্টরি আছে, লজিস্টিক্স আছে, এই ডেটাগুলো আমরা কিভাবে ডিজাইন করবো স্যার ইআরপিতে? না, ইআরপি তো আসলে অনেকগুলো সফটওয়্যারের সমন্বয় ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং যেটা। হ্যাঁ, Forse, sir. অনেকগুলো। Forse, হ্যাঁ Tally is the হ্যাঁ, ERP software, sir. জি So জি। if you want to design our accounting system or inventory system in Tally, so what step we should follow? এখন এটা ডিপেন্ড করে যে যে আপনি যদি ডিজাইন করতে চান, এখন ইনভেন্টরি ওটার সাথে লিংক করতে চান, তাই তো? Yes, sir. আচ্ছা, As এখন professional, একটু sir. দেখতে হবে যে ওই সফটওয়্যারের সাথে আপনার যদি না থাকে, যেমন মনে করেন আপনি ইনভেন্টরি দরকার হলে আলাদা সফটওয়্যার, তাই তো? ইনভেন্টরি ইনভেন্টরি সফটওয়্যার আলাদা, অ্যাসেট ইনভেন্টরি, তাই তো? Yes, sir. আচ্ছা, এখন আপনি ওইটার সাথে লিংক করতে পারবেন তখনই যদি আপনার ওই সফটওয়্যারের এপিআই আপনাকে বা ওটার সোর্স কোড দেয়। সোর্স কোড না হলে এটার সাথে আপনি লিংক করতে পারবেন না। তবে এখানে যে এইটা যেহেতু আমার ডাটাবেজ, এটা হচ্ছে একটা আলাদা একটা সার্ভার। এই সার্ভারে আপনার ডাটা যাবে। এখানে ডাটা যাওয়ার জন্য এই যে ইনভেন্টরি কন্ট্রোল বা ইনভেন্টরি যে প্যাকেজটা আছে, সেইটার সোর্স কোড আপনাকে সংগ্রহ করতে হবে। সেটা পারচেস করা হইতে পারে অথবা তার থেকে নেওয়া হইতে পারে। নিয়ে সেইখানের সাথে এই যে ওয়্যার হাউস মানে কি, এটা তো একটা সার্ভার, এই সার্ভারের সাথে ওইটা লিংক করে দেওয়া। ওইটার সাথে, কারণ সার্ভার যখনই সে যখন তার তথ্য পাঠাবে, কোথায় পাঠাবে? তার কিন্তু একটা যাওয়ার পথ লাগবে। এই পথটা সে দেখবে তার কোডের মাধ্যমে। ওই কোডে আর যা তথ্য থাকবে সব এই কোড দিয়ে এই লাইনে ঢুকবে। যেমন ওয়্যার হাউসের একটা কোড থাকবে, সার্ভারের একটা কোড থাকবে, ওর একটা কোড, এই কোডের সাথে কোডের পথ দেখাই দিতে হবে। এখন ওইটার সাথে ইন্টারলিংক করার জন্য এপিআই যুক্ত করতে হবে, এপিআই এর মাধ্যমে যুক্ত করতে হবে। এবং এটা হয়তো অনেক ক্ষেত্রে মানে কস্ট বেয়ারিং। যেমন আপনাকে অবশ্যই কিন্তু দিবে না। টালি কিন্তু টালিতে মনে হয় ইনভেন্টরি সিস্টেম নাই, না? নাই মনে হয় নাকি? আবার যেমন টালি ইআরপি তে তো ইনভেন্টরি থাকার কথা। টালি ইআরপি যেটা Sir, Tally তো আছে স্যার। আছে। আচ্ছা, তাহলে আমরা নরমাল যেটা ওইতে আমার নিজের ইনভেন্টরি সিস্টেম আছে স্যার, এবং লিংক করাই আছে সরাসরি স্যার সেলস এর সাথে তাহলে তো সমস্যা নেই। বা এখন পারচেজের সাথে। আপনার দরকার হলো যে টালির ওই তথ্যটা, যেমন যদি আপনার দেখেন যে ওই তথ্যটা আমার যদি ডাটা ওয়্যার হাউসে ঢুকাইতে চান, কারণ আপনার টালি বাদে অন্যান্য আরো সফটওয়্যার আছে, আপনার এইচআর এর আছে, ইয়াস আছে না, যে একটা বড় কোম্পানি, এটা যদি আপনি ওয়্যার হাউসে ঢুকাইতে চান, তাহলে টালির আপনার একটা সোর্স কোড লাগবে যেটা ওয়্যার হাউসে লিংক করার জন্য। আর তাছাড়া হয়তো স্টোর করার জন্য যেমন আমাদের এই যে টালির ভিতরে আমার যে ডাটাগুলি থাকে, ডাটাটা তো একটা জায়গায় আছে। এই ডাটাটা যদি আমার আলাদা কারণ টালিও তো আপনার আপনি যে ব্যবহার করতেছেন কোন একটা সার্ভারকে সংযুক্ত করেই ব্যবহার করা হচ্ছে, এখানে তো ডাটাটা অক্ষুণ্ণ আছে। কিন্তু এখন যদি এমন হয় যে অন্য জায়গায় এটাকে আপনি লিংক করাইতে চান, লিংক করাইতে গেলেই আপনার এপিআই লাগবে, এপিআই সংগ্রহ করতে হবে। বুঝছেন স্যার? জি স্যার। তারপরে এখন আছে ডাটা মাইনিং। ডাটা মাইনিং কাকে বলে? ডাটা মাইনিং হচ্ছে, data mining is a major use of data warehouse, database, and the static data they contain. তাহলে ডাটা মাইনিং হচ্ছে মেজর ইউজ অফ ডাটা ওয়্যারহাউস। ডাটা ওয়্যারহাউস এর মেজর ইউজ, databases, and the static data the contain. Data mining, the data is the data warehouse that analyze to reveal hidden pattern and trend of historical business activity. This analysis can be used to help managers make decisions about a strategic change of business operation to gain competitive advantage in the marketplace. তাহলে ডাটা মাইনিং হচ্ছে ডাটাকে হেল্প করে কি, ম্যানেজার make decision about a strategic change in business operation.
বিজনেস অপারেশনে হেল্প করে অ্যানালাইজ করতে। তাহলে ডাটা মাইনিং ডাটাকে আসলে অ্যানালাইসিস করে যে আচ্ছা এটা আমরা দেখি যে হাউ ডাটা মাইনিং কিভাবে হয়। যেমন ডাটাবেজ আমার বাম পাশে আছে, এখান থেকে আপনি কিছু সিলেক্ট করলেন ডাটা, টার্গেটেড ডাটা, কিছু স্পেসিফিক ডাটা নিলেন, সেই ডাটা ট্রান্সফর্ম করা হলো ডাটা ওয়্যার হাউসে, ডাটা মাইনিং এ প্যাটার্ন করা হলো, এন্টারপ্রাইজ ইভ্যালুয়েশন করা হলো বিজনেস নলেজের মাধ্যমে। মেনি কোম্পানি ইউজ ডাটা মাইনিং কি করে, পারফর্ম মার্কেট অ্যানালাইসিস, product, find root cause of quality manufacturing problem, event customer acquisition to acquire new customer, cross-sell to existing customer, profile customers with more accuracy. তাহলে ডাটা মাইনিং দিয়ে আমরা বাংলায় কি বলা যায়, ডাটা মাইনিং is a major use of data warehouse data and the strategic data they contain. মানে ডাটা ব্যবহার করে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, হ্যাঁ আমার মানে স্পেসিফিক কিছু ডাটাকে ব্যবহার করে, চিত্রবেদে তো অনেক কিছু দিচ্ছে, কিন্তু হাউ ডাটা মাইনিং এক্সট্রাক্ট বিজনেস নলেজ ফরম এ ডাটা ওয়্যারহাউস। আচ্ছা তাহলে এখানে দেখেন বিজনেস নলেজ আসছে, এটাতে হয়তো সিদ্ধান্ত নেয় এটা যে ডাটা আমার ডাটাবেস থেকে কিছু ডাটা সিলেকশন করে সেই ডাটা দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, যেমন মার্কেটকে ধরা অথবা নতুন প্রোডাক্ট লঞ্চ করা, কাস্টমার রিটেইন করা ইত্যাদি তথ্য নিয়ে যে নতুন করে আবার কিছু করা বা বিজনেস নলেজ সৃষ্টি করাই হচ্ছে এখানে ডাটা মাইনিং। ডাটাটাকে ব্যবহার করে অ্যানালাইসিস করে নতুন কোনো সিদ্ধান্তে আসা, সেটা হইতে পারে অর্গানাইজেশনের মার্কেট শেয়ার বৃদ্ধি, ধরা, নিজেকে টিকিয়ে রাখা, নতুন কাস্টমার আনা এবং নতুন প্রোডাক্ট লঞ্চ করা ইত্যাদি। সেটা হচ্ছে ডাটা, যেটুকু বোঝা যাচ্ছে এখান থেকে ডাটা মাইনিং। তারপর আমরা দেখি, আমরা একটা ভিডিও দেখলে একটু পরিষ্কার হবে। What is file processing? File processing is the process of creating, sorting and assigning content. এই তো ফাইল প্রসেস করা আছে। এরপর ট্রেডিশনাল ফাইল প্রসেসিং, এটা ট্রেডিশনালি হতো, এখন তো হয় ডিজিটাল হলো কাস্টমার ট্রানজাকশন, সেভিং প্রসেস, সেভিং এ যাচ্ছে, টেকিং এত, দেন হলো ইত্যাদি। এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে the main software tools of the database management approach because it control the creation, maintain and use of database organization as end user. তাহলে ডাটাবেস মানে ডিবিএমএস কাকে বলে? ডিবিএমএস হচ্ছে এটা একটা মেইন সফটওয়্যার টুল যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ হিসেবে কাজ করে। সেখানে কি করে, কন্ট্রোল করে, ক্রিয়েশন করতে, মেনটেন করতে, তারপরে অর্গানাইজেশনের এন্ড ইউজার যা ব্যবহার করবে তার জন্য। এখানে যেটা চিত্রে বলছে এক্সাম্পল অফ ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ ইন দ্য ব্যাংকিং ইনফরমেশন সিস্টেমে, এখানে কাস্টমারের ডাটাবেস এর উপরই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কোয়েরি দেওয়া হলো, কোয়েরি মানে ওই যে ইয়া দেওয়া হলো, এখান থেকে যাচ্ছে কি কাস্টমার ট্রানজাকশন প্রসেসে, চেকিং অ্যাকাউন্ট প্রোগ্রাম, সেভিং অ্যাকাউন্ট, ইনস্টলমেন্ট লোন, কাস্টমারের ডাটা দেখার পর যেটা ছিল নরমালি আমরা যেটা বলছি একটা এটিএম কার্ডে যেরকম হয় একই রকম। কমন ডাটাবেস সফটওয়্যার হচ্ছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার হচ্ছে এগুলি। ডাটাবেস কমন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার কম্পোনেন্ট হচ্ছে ডাটাবেস ডেফিনেশন মানে কি, ল্যাঙ্গুয়েজ, গ্রাফিক টুলস, ডিফাইন্ড এন্টিটি রিলেশন, তারপরে হলো নন প্রসিডিউরাল অ্যাক্সেস, ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রাফিক টুলস, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, procedural language interface, transaction processing, database tuning মানে ঠিক করা, tools and monitor the performance. We measure function of database. এই database measure function হচ্ছে তিনটা: create new database and
database application. Then হলো to maintain the quality of data in an organization database. Then হলো to use database of an organization to provide information that end user need. তাহলে তিনটা জিনিস হচ্ছে ক্রিয়েট করা নতুন ডাটাবেস এবং ডাটাবেস অ্যাপ্লিকেশনকে মেনটেন করা কোয়ালিটি ডাটা, আর একটা হচ্ছে এন্ড ইউজারে ব্যবহারে লাগে এমন জিনিস। তাহলে এখানে দেখছে দ্য থ্রি মেজরিয়া, এই চিত্রে বলা হয়েছে ডাটাবেস ম্যানেজমেন্ট। এটা আমি কম্পিউটারে ব্যবহার করতেছি, অপারেটিং সিস্টেম আছে, ডাটাবেস অ্যাপ্লিকেশন, এখানে ডাটাবেস। ডাটাবেস এটা হচ্ছে integration. Capability may measure benefit of database management approach. End user can use database management system by asking for information from database user, quality features, etc. তো database integration কি হচ্ছে দেখেন, এখানে কোয়েরি দিচ্ছে, তারপরে কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার, রিপোর্ট জেনারেট হচ্ছে, রেসপন্স টু ভিডিও ডিসপ্লে অথবা এখানে মনিটরে ডিসপ্লে হচ্ছে। SQL কোয়েরি, SQL স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, SQL এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু মেইনলি ডাটাবেস প্যাকেজে এটা SQL দিয়ে ব্যবহার, এবং SQL সার্ভার ইউজ করা হয়। আমরা জানি এ স্যাম্পল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টু SQL ট্রানজাকশন অফ মাইক্রোসফট অ্যাক্সেসে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়। দেন হলো আর একটা হলো বুলিয়ান লজিক ব্যবহার করা হয়, অ্যালজেব্রিক। দেন হলো বুলিয়ান থেকে কিভাবে এক্সপ্রেশন করে, এটা হচ্ছে ফুল সায়েন্সেরই। আমাদের বোধহয় এই ধরনের এটা সি এর জন্য এতটা হার্ডে যাওয়ার দরকার নেই। ডাটাবেস মেইনটেনেন্স, database maintains process accomplish the transaction process system and the end user application with the support of the database management system. A database maintains process is accomplished by transaction processing system and other end user applications with the support of the database management system. End user and information specialists and also employ various utility provided by DBMS or database maintain. Database maintains কিভাবে করে, যে এখানে যে SQL সার্ভার বা অ্যাক্সেস, MySQL, the database and organization need to update, মেইনটেইন করা হচ্ছে যে সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে সবসময় ডাটাবেসটা ঠিক রাখা। যেমন হলো সবসময় আমরা আরেকটা জিনিস দেখা যায়, কখনো যেন আমার না হয় যে অনেক সময় অ্যান্টিভাইরাস সবসময় যেন আপডেট থাকে, কোনো বাগ যেন ঢুকতে না পারে, কোনো ভাইরাস যেন ঢুকতে না পারে সার্ভারে, এবং ডাটাবেসটা মেইনটেইন করা সঠিকভাবে। মেইনটেইন করা মানে হচ্ছে যে আপনি আবার এই ডাটাবেসে যে তথ্য আছে সে তথ্যগুলো আমরা অন্য জায়গায় আবার রাখা, কিপ করে রাখা। কখনো যদি সার্ভার ফল করে আমি যেন ওই তথ্যটা আবার ডাটাবেসে ইনক্লুড করতে পারি, অথবা যে কোনো সময়, যেমন ধরেন ব্যাংকের সিস্টেমে মনে করেন সার্ভার যদি ফল করে তাহলে ওর কিন্তু অল্টারনেটিভ সার্ভার রয়েছে, ডাটা আরো এক জায়গায় থাকে বা এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় থাকে। একটা যদি ফল করে আর একটা আবার ওখানে কিন্তু সাথে সাথে রান করে ফেলবে ওই সময়। তার মানে কি ওইখানে কিন্তু রিয়েল ডাটাটা সবসময় ওখানে থাকতেছে, ফার্স্ট সার্ভার, সেকেন্ড সার্ভার এরকমের। এবং এর পরেও আরো দূরে, হয়তো কয়েক সময় দূরে ওই ডাটা আছে, যেখানে হলো যেখানে ভূমিকম্প মুক্ত জায়গা, এখানে কিন্তু এখানে এই বাধ্যতামূলক ভাবে এটা রাখতে হয়। তো রাখতে হয় এই জন্য যে যদি এইখানে কোনো সমস্যা হয়, পুড়ে যায় বা ধ্বংস হয়ে যায়, ডাটাটা যেন পাওয়া যায়। সেই এটাই কিন্তু আসলে ডাটাবেস ম্যানেজ করা, এবং এখানে ডাটাবেসটাকে মেনটেন করা সুদক্ষভাবে, ডাটা যেন সঠিক থাকে এবং সময় মতো যেন আমরা পাইতে পারি। এখানে দেখেন the database and organization need to update it continuously
reflect new business transaction, sale, product, etc. মানে আমার ট্রানজাকশন যা হবে সবগুলা সবসময় আপডেট হয়ে থাকবে এবং কন্টিনিউয়াসলি এটা আপডেট হবে। এর ফলে যখনই আমি ডাটা দেখবো তখনই আমি রিয়েল টাইমের ডাটা দেখবো। যে আপনি ব্যাংকের ক্ষেত্রে যদি ধরেন, আপনি কোন যেমন ধরেন আমাদের হয়তো 2-3 কোটি অ্যাকাউন্ট আছে জনগণের, কে কোথা থেকে টাকা উঠাই নিতেছে, কি করতেছে, এখন আবার মোবাইলের সাথে যুক্ত হয়েছে। আপনি বিকাশে এখানে ঘরে বসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা আনতে পারবেন, আবার এখান থেকে বিকাশ থেকে অ্যাকাউন্টে আপনি টাকা জমা দিতে পারতেছেন সেভিং অ্যাকাউন্টে। এই যে অপরচুনিটিটা, ফলে কি হচ্ছে যে মানুষ ব্যবহার করতেছে, যখন দরকার তখন আমি টাকা আনতেছি, আবার আমার যদি বিকাশে বেশি টাকা থাকে আমি আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিতেছি সেভ থাকার জন্য। তো এই যে ঘটনাগুলো, এটা কিন্তু রিয়েল টাইমে যদি না হয় তাহলে কিন্তু আমার ডাটাবেস সঠিক হবে না। এবং এটার উপরে বেস করে কিন্তু ব্যাংকের আবার ব্যালেন্স শিট হচ্ছে কন্টিনিউ, যে আমি প্রতি মুহূর্তে আমরা দেখতেছি, বা অ্যাটলিস্ট মান্থলি তো একদম ফিজিক্যালি করা হয় এটা, যে আমার স্ট্যাটাস কি, ডিপোজিট কত আছে, লোন কত আছে, এক্সপোর্ট কত হয়েছে, ইম্পোর্ট কত হয়েছে, এগুলো তো একটা ফান্ডামেন্টাল কি ইন্ডিকেটর। তারপরে রিমিটেন্স কত, এবং ওভারঅল এই যে ডিপোজিটের ভিতরে আমার আবার প্রপোর্শন গুলি, লো কস্ট নো কস্ট কতটুকু, হাই কস্ট কতটুকু, ইত্যাদি দেখা। তো এই জিনিসগুলো আমি তখনই দেখতে পারবো যদি আমি রিয়েল টাইমে ডাটাটা থাকে। সেটাই হচ্ছে মেনটেন করা রিয়েল টাইমে। দেন আমরা যদি দেখি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, database management system package play a major role in application development. End user system analysis এখানে কাজগুলি করে, যেমন হতেছে 4GL ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অ্যাপ্লিকেশন, ফর এক্সাম্পল আমরা ডাটাবেস ডেভেলপ করতে পারি এন্ট্রি স্কিম, রিপোর্ট, এটসেট্রা। তো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হচ্ছে ডিজাইনিং এন্ড ডেভেলপিং থ্রু এ modularized approach, deal with the best business application development ইত্যাদি। হলো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ কি, ডাটাবেস ড্রাইভেন ওয়েব অ্যাপ্রোচ, ডিজাইন ইত্যাদি। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মানে একটা নরমাল অ্যাপ্লিকেশন, ডাটাবেজের অ্যাপ্লিকেশন ডেভেলপ করা। এখন মনে করেন সবকিছু আসলে মোবাইল অ্যাপস এর মাধ্যমে আসছে। তারপরে ডিফারেন্স বিটুইন অপারেশনাল ডাটাবেস, সিস্টেম ডাটাবেস এন্ড ডাটা ওয়্যারহাউস। এখানে অপারেশনাল ডাটাবেস কি, ডাটা ওয়্যারহাউস কি, এখানে কতগুলি আছে, ভিডিও লিংক আছে, এটা প্রয়োজনে আপনারা এই ভিডিওগুলো দেখলে এখানে এই উপরে যতগুলি আলোচনা করা হয়েছে এই সবগুলোর ভিডিওগুলো এখানে আছে। এখানে একটা একটা করে প্রয়োজনে সুযোগ থাকলে দেখেন। এই হলো ডাটাবেজ এরিয়াটা। আজকে কি আমরা এটাকে কন্টিনিউ করব, টেলিকমিউনিকেশন? স্যার আজকে টেলিকমিউনিকেশন শুরু করলে স্যার একটু বেশি হয়ে যাবে স্যার। হ্যাঁ, এটা আমিও ফিল করতেছি। হ্যাঁ স্যার, যতটুকু পড়িয়েছেন স্যার এটা একটু বাসায় পড়ি স্যার আগে, তারপরে স্যার নেক্সট শনিবারেই তো স্যার আবার ক্লাস নেবেন। হ্যাঁ, এটা শীটটা রাত্রে দিয়ে দেবেন তাহলে। যে হ্যাঁ ইয়েস স্যার। ওকে, তো আমরা মনে হয় আজকে আর করি না নাকি? জি স্যার, আজকে আর ক্লোজ করি। আপনারা ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, নেক্সট ডেতে দেখা হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার